সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি মার্জিয়া হাফসা তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে চাহিদা অপেক্ষক, চাহিদা সূচি এবং চাহিদা রেখা সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, এই দ্বিতীয় অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি এর আগেও তোমাদেরকে এই অধ্যায় থেকে ক্লাস নিয়েছি। আশা করি তোমরা আগের ক্লাসগুলো বুঝতে পেরেছ এবং আজকে একটি খুব সহজ ক্লাস নিব, তোমাদের সাথে আলোচনা করব। কিন্তু সব সময়ই পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন এসে থাকে। দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকেই। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা একটি বিশেষ সময় পার করছি, এই করোনা মহামারীতে আমরা চাচ্ছি যে খুব সহজভাবে, সংক্ষিপ্তভাবে আগে মূল আলোচনাগুলো আমরা শেষ করে নেই, তারপরে আমরা আরো বিশদ আলোচনা করব, যাতে তোমাদের পড়ালেখা কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে দেখব কিভাবে চাহিদা অপেক্ষক থেকে চাহিদা সূচি এবং চাহিদা রেখা অঙ্কন করা যায়। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে আমাদের মনে আছে নিশ্চয়ই চাহিদা বিধি কি। আবারও তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি আমি চাহিদা বিধিটি। চাহিদা বিধিটি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় যদি দাম কমে যায় তাহলে চাহিদার পরিমাণ কি হয়? দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে এবং দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যায়। এটি চাহিদা বিধি, দাম আর পরিমাণের বিপরীতমুখী সম্পর্ক। ঠিক আছে? তো দেখো, অন্যান্য অবস্থা মানে কি? ভোক্তার আয়, রুচি, অভ্যাস ইত্যাদিকে আমরা বলছি অন্যান্য অবস্থা। চাহিদা অপেক্ষকে বিবেচ্য অন্যান্য অবস্থা। তো অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ক্রেতা কোনো দ্রব্যের যে বিভিন্ন একক ক্রয় করে থাকে, তা যখন ক্রয় করতে প্রস্তুত, যে বিভিন্ন একক ক্রয় করতে প্রস্তুত বা ইচ্ছুক, তা যখন তালিকার মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে আমরা কি বলি? চাহিদা সূচি। এবং কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ক্রেতা কোনো দ্রব্যের যে বিভিন্ন একক ক্রয় করতে ইচ্ছুক, তা যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে আমরা বলি চাহিদা রেখা। তো আমরা কি দেখলাম, জানলাম? আমরা জানলাম চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশ চাহিদা রেখা এবং চাহিদা বিধির গাণিতিক প্রকাশ বা তালিকার মাধ্যমে প্রকাশকে আমরা বলছি চাহিদা সূচি। এবং কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ক্রেতা কোনো দ্রব্যের যে বিভিন্ন একক ক্রয় করতে ইচ্ছুক, তা যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় বা জ্যামিতিকভাবে প্রকাশ করা হয়, তাকে বলে চাহিদা রেখা। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে চলো তাহলে দেখি যে একটি চাহিদা অপেক্ষক থেকে কিভাবে চাহিদা সূচি এবং চাহিদা রেখা অঙ্কন করা যায়। দেখো শিক্ষার্থীবৃন্দ,
QD ইকুয়াল টু 12 মাইনাস 2p। এই যে QD ইকুয়াল টু 12 মাইনাস 2p এটি হচ্ছে একটি চাহিদা অপেক্ষক। ঠিক আছে, এই অপেক্ষক থেকে আমরা আজকে কিভাবে চাহিদা সূচি এবং চাহিদা রেখা অঙ্কন করা যায় সেটি দেখব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা চাহিদা অপেক্ষক থেকে চাহিদা সূচি এবং চাহিদা রেখা অঙ্কন করার আগে কয়েকটা বিষয় একটু জেনে নেই। যেমন অপেক্ষক কি? অপেক্ষক হচ্ছে ফাংশন বা অপেক্ষক একটি স্বাধীন চলকের সাথে এক বা একাধিক স্বাধীন চলকের সাথে সম্পর্কিত অধীন চলকের সম্বন্ধের গাণিতিক প্রকাশকেই আমরা বলি অপেক্ষক। ঠিক আছে, অপেক্ষক কি? এক বা একাধিক স্বাধীন চলকের সাথে সম্পর্কিত অধীন চলকের সম্বন্ধের গাণিতিক প্রকাশকেই আমরা বলি হচ্ছে অপেক্ষক। ঠিক আছে, তো চলক কি? চলক হচ্ছে গণিত শাস্ত্রে বা অর্থশাস্ত্রে যে রাশিগুলো পর্যবেক্ষণকালে যে রাশিগুলো বিভিন্ন মান গ্রহণ করতে পারে তাকে বলে হচ্ছে চলক। ঠিক আছে, যে রাশিগুলো ভিন্ন ভিন্ন মান গ্রহণ করতে পারে তাদেরকে বলে হচ্ছে চলক। তো আমি অপেক্ষকের সংজ্ঞায় তোমাদেরকে বলেছি স্বাধীন চলকের সাথে সম্পর্কিত অধীন চলকের সম্বন্ধ। তাহলে স্বাধীন চলক কি, অধীন চলক কি? স্বাধীন চলক হচ্ছে যে চলক তার মানের জন্য অন্য কোনো চলকের উপর নির্ভর করতে হয় না তাকে বলে হচ্ছে স্বাধীন চলক। এবং অধীন চলক হচ্ছে যে চলক তার মানের জন্য অন্য চলকের উপর নির্ভর করতে হয় তাকে বলে হচ্ছে অধীন চলক। তোমাদের পরীক্ষায় অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে থাকে যে অপেক্ষক কি, চলক কি। ঠিক আছে, তো ধ্রুবক কি সেটাও থাকে। আজকের আলোচনায় আমরা ধ্রুবক দেখবো না, তারপরে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। চলক হচ্ছে ভিন্ন ভিন্ন পর্যবেক্ষণকালে যে রাশিগুলো ভিন্ন ভিন্ন মান গ্রহণ করে তাদেরকে বলে চলক। কিন্তু পর্যবেক্ষণকালে যে রাশিগুলো ভিন্ন ভিন্ন মান গ্রহণ করতে ব্যর্থ হয় তাদেরকে বলে ধ্রুবক। মনে থাকবে? তো ধরো 10 একটি রাশি 10, সেই রাশিটি 10, সেটি সবসময় তার মান 10ই থাকবে। ঠিক আছে, এটি হচ্ছে ধ্রুবক, স্থির থাকবে, সর্বাবস্থায় তার মান স্থির থাকবে, সেটি হচ্ছে ধ্রুবক। যে বলে দিলাম তোমাদেরকে এই জন্যই যে অনেক সময় প্রশ্নে অনুধাবনমূলক প্রশ্নে তোমাদেরকে থাকে যে হচ্ছে চলক আর ধ্রুবকের পার্থক্য থাকে। তারপর অনেক সময় থাকে যে স্বাধীন চলক অধীন চলকের মধ্যে পার্থক্য কি, তাই তোমাদেরকে আমি বলে দিলাম। এবং এরকম অপেক্ষক থেকে চাহিদা অপেক্ষক থেকে চাহিদা সূচি এবং চাহিদা রেখা অঙ্কন করতে গেলে কোনটা স্বাধীন চলক কোনটা অধীন চলক সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকা দরকার। এবং আমরা জেনে নিলাম হচ্ছে স্বাধীন চলক কি, অধীন চলক কি। তাহলে দেখো এই যে অপেক্ষকটিতে সমীকরণটিতে কোনটি স্বাধীন চলক কোনটি অধীন চলক? QD equal to 12 minus 2p। ঠিক আছে, এই p ইচ্ছে মতো যে কোনো মান নির্ধারণ করতে পারে, যেমন 1 2 3। তখন এই p এর বিভিন্ন মানের জন্য দেখো QD বা Q কিন্তু পরিবর্তিত হবে। তাহলে এই Q কার উপর নির্ভর করছে? QD কার উপর নির্ভর করছে? এই p এর উপরে। তাহলে এখানে Q কে আমরা বলতে পারি কি একটি অধীন চলক এবং P হচ্ছে একটি স্বাধীন চলক। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ?
এখন দেখো এই যে পির মান যদি আমরা একবার 1 বসাই, 2 বসাই, 3 বসাই, তাহলে কিউডি বা কোয়ান্টিটি অফ ডিমান্ড বা চাহিদার পরিমাণ ভিন্ন ভিন্ন হবে। সেক্ষেত্রে দামের ভিন্ন ভিন্ন মানের জন্য চাহিদার ভিন্ন ভিন্ন পরিমাণ আমরা পাবো এবং এই দাম আর এই পরিমাণ, চাহিদার পরিমাণ আমরা একটা তালিকার মাধ্যমে প্রকাশ করে আমরা চাহিদা সূচি তৈরি করতে পারবো এবং জ্যামিতিক ভাবে বা চিত্রের মাধ্যমে প্রকাশ করে আমরা একটি চাহিদা রেখা অঙ্কন করতে পারব। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, কিউটি ইকুয়াল টু 12 মাইনাস 2p। এই পির জায়গায় একবার 1, একবার 2, একবার 3 বসালে কি হয় আমরা দেখি। পির মান যদি আমরা 1 বসাই তাহলে কিউডি কোয়ান্টিটি অফ ডিমান্ড 12 মাইনাস 2p। এখানে পির জায়গায় আমরা কত বসালাম? 1। এই দেখো পির জায়গায় একবার 1 বসালাম, তাহলে আমরা কত পেয়ে গেলাম? আমরা 10 পেলাম। ঠিক আছে, এটি আমি নিচে তোমাদেরকে ছোট করে আবার একটু দেখিয়ে দিলাম, তোমরা একটু ইলাবোরেটলি সেটা লিখবে। যেমন দেখো এখানে 12 2 ইন্টু 1 কত হয়? 2। 12 থেকে 2 চলে গেলে থাকলো হচ্ছে 10, এটি 10 একক। ঠিক আছে, আবার যখন p ইকুয়াল টু 2 বসাই তখন কিউডি কত হবে? এখানে 12 মাইনাস 2p, পির জায়গায় 2 বসাবো, তাহলে দেখো 12 মাইনাস 2 ইন্টু এই দেখো 2। ঠিক আছে, তখন আমরা পাবো 8 একক। আর একটু ইলাবোরেটলি লিখতে গেলে দেখো 12 মাইনাস 2 ইন্টু 2 4 ইকুয়াল টু 8। দেখিয়ে দিলাম তোমাদের নিচে, যে তোমরা আর কি সুন্দর করে স্পষ্ট করে সেগুলো দেখাবে। তাহলে পির মান যখন আমরা 2 পাই, 2 বসাই, তখন আমরা চাহিদার পরিমাণ 8 একক। আবার যখন পির মান 3 বসাই তখন 12 মাইনাস 2 ইন্টু 3 ইকুয়াল টু 6 একক। ঠিক আছে, তখন 12 মাইনাস 6 ইকুয়াল টু 6। তাহলে পি যদি 3 হয় তাহলে চাহিদার পরিমাণ হবে 6। দেখো শিক্ষার্থীবৃন্দ, এই যে দেখো এটি হচ্ছে চাহিদা সূচি। চাহিদা সূচিতে আমরা পির মান একবার 1, একবার 2, একবার 3 বসিয়ে চাহিদার পরিমাণ পেলাম 10 একক, 8 একক এবং 6 একক। ঠিক আছে, এই পাশে দেখালাম হচ্ছে দাম টাকায় এবং এই পাশে দেখাচ্ছি চাহিদার পরিমাণ কিউ এককে দেখাচ্ছি। দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 10 একক, দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক, দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ 6 একক। শিক্ষার্থীবৃন্দ দেখো, এটি হচ্ছে এই তালিকা থেকে আমরা সূচি থেকে আমরা কি তৈরি করলাম? সূচি থেকে আমরা চাহিদা রেখা তৈরি করলাম। দেখো এই লম্ব অক্ষে আমরা কি দেখাচ্ছি? লম্ব অক্ষে আমরা দেখাচ্ছি দাম এবং ভূমি অক্ষে দেখাচ্ছি চাহিদার পরিমাণ। আমরা ভিন্ন ভিন্ন মান, মানে একবার 1, একবার 2, একবার 3 বসিয়ে চাহিদার বিভিন্ন একক পেলাম 6, 8, 10। তাহলে এই যে মানগুলো বসে আমরা যে রেখাটি পেলাম, জিটি রেখাটি, এটি হচ্ছে চাহিদা রেখা। আবারও শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদেরকে বলছি, দেখো পির মান 1, 2, 3, এই দেখো এটি চাহিদা সূচি। ঠিক আছে, এই চাহিদা সূচিতে দেখো বাম পাশে আমরা দাম দেখাচ্ছি টাকায়, 1 টাকা, 2 টাকা, 3 টাকা এবং
এই পাশে দেখাচ্ছি চাহিদার পরিমাণ কিউ একক হিসেবে। দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 10 একক। দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক আমরা পেয়েছি। এবং দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ 6 একক। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজে অপেক্ষক থেকে চাহিদার সূচি তৈরি করতে পারলাম। এই যে দাম আর পরিমাণের সম্পর্কে হচ্ছে তালিকায় যে প্রকাশ তাকে বলে হচ্ছে চাহিদার সূচি, বা গাণিতিক প্রকাশ তাকে বলে চাহিদা সূচি। এবং চাহিদা রেখা দেখো, এই লম্ব অক্ষে আমরা কি দেখালাম? দাম দেখাচ্ছি, দাম 1 2 3। এবং ভূমি অক্ষে আমরা দেখাচ্ছি চাহিদার পরিমাণ। ঠিক আছে, তখন আমরা চাহিদার পরিমাণ কত পেলাম? 6 8 10। দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 10 একক। এবং আমরা পেলাম সি বিন্দু। দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক। এবং আমরা পেলাম বি বিন্দু। এবং দাম যখন 3 টাকা তখন আমরা পেয়েছি কত? চাহিদার পরিমাণ 6 একক। দেখো এই যে 6 একক। এবং আমরা পেলাম এ বিন্দু। তাহলে এই এ বি সি এই তিনটি বিন্দু যোগ করে আমরা পেলাম এই ডিডি রেখাটি। ডিডি মানে কি? এই ডিডি এ বি সি এই তিনটি বিন্দু যোগ করে আমরা পেলাম হচ্ছে ডিডি রেখাটি। তাহলে এই ডিডি রেখাই হচ্ছে আমাদের চাহিদা রেখা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম যে হচ্ছে কিভাবে চাহিদা অপেক্ষক থেকে চাহিদার সূচি এবং চাহিদা রেখা অঙ্কন করা যায়। আশা করি শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা থেকে তোমরা চাহিদার সূচি, চাহিদা রেখা এবং কাকে বলে, এবং চলক কাকে বলে, ধ্রুবক কাকে বলে, নির্ভর স্বাধীন চলক, অধীন চলক কি, সেগুলো সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। তাহলে এবং আজকের আমার আলোচনা ভালোভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীবৃন্দ, আজকে যদি বুঝতে কোনো কিছু সমস্যা হয় তাহলে আমাদেরকে অবশ্যই জানাবে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি জানলাম আবারও তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আমরা জানলাম অপেক্ষক কি, চলক কি, ধ্রুবক কি। আমরা স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে পার্থক্য করতে পারবো। এবং চাহিদা অপেক্ষক থেকে চাহিদা সূচি এবং চাহিদা সূচি তৈরি করতে পারবো এবং রেখা অঙ্কন করতে পারবো। এবং সেই সূচি এবং চাহিদা রেখার বর্ণনা করতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আবারও তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তোমরা নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।